নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, সমগ্র রাজ্যের শিক্ষার্থী এবং সমগ্র রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে আমি আমার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে আজকে আমাদের ক্লাস শুরু করছি। সংসদের মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তৎসহ সংসদের সমস্ত স্তরের কর্মীবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আজকের ক্লাস শুরু করি। আমি ডক্টর দীপঙ্কর ঘোষ, WBSES অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন হিস্ট্রি, হুগলি কলেজিয়েট স্কুল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইতিহাসের এমন একটা অজানা অথচ ইন্টারেস্টিং অধ্যায় নিয়ে আলোচনা করব, যা শুধুমাত্র তোমাদের মার্কস পেতে সহায়ক হবে এমনটি নয়। এই অধ্যায়টি তোমাদের জ্ঞান চেতনাকে বিকশিত করবে, তোমাদের মধ্যে সঞ্চারিত করবে অতীত ভারতীয় তথা বিশ্ব সভ্যতার এক বর্বরতম, এক নৈরাজ্যতম ঘটনার কাহিনী। বেশ, শুরু করা যাক আজকের আমাদের গুরুত্বপূর্ণ সেই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাস বিষয়ের সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টির নাম হচ্ছে অর্থনীতিতে দাস প্রথার গুরুত্ব। আমি আরো একবার বলছি, অর্থনীতিতে দাস প্রথার গুরুত্ব। তোমরা একদম ঘাবড়াবে না, মন দিয়ে ক্লাসটা তোমরা শুনলে তোমরা যথার্থ মার্কস এই ক্লাস থেকেই পেয়ে যাবে বলে আমি আশা করছি। এই টপিকসটির ইংরেজি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ স্লেভারি ইন দ্য ইকোনমি। আমি একটু লিখে দিই, the importance of slavery in the ইকোনমি। অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে প্রাচীন যে বিকশিত সভ্যতাগুলি ছিল, সেই সভ্যতাগুলিতে দাস প্রথা নামক এই বর্বর প্রথার কি ভূমিকা ছিল, এবং আমরা দেখব এই দাস প্রথা কিভাবে প্রাচীন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছিল। ক্লাস শুরুর আগে আমরা বলে নিই যে আমরা সমগ্র বিশ্বের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা প্রাচীন মিশরীয়, প্রাচীন গ্রিস, প্রাচীন রোম, প্রাচীন ভারতীয় সভ্যতার কথা জানব, এবং আমরা একইভাবে জানতে পারবো যে এই সভ্যতাগুলি ছিল অত্যন্ত উন্নত ও জৌলুসময়। যেমন আমরা যদি বলি যে পৃথিবীর সপ্তম আশ্চর্য মিশরের পিরামিড কি? সুরজিৎ, তুমি তো নিশ্চয়ই মিশরের পিরামিডের কথা শুনেছ। অনন্যা, তুমি নিশ্চয়ই প্রাচীন গ্রিসের কলোসিয়ামের কথা শুনেছ। বা আমরা এই যে প্রগতিশীলতার যে উন্নত সভ্যতার কথা বলছি, এই উন্নত সভ্যতা তৈরি করার পিছনে কারা শ্রম দিয়েছে সেটা কি আমরা কখনো জেনেছি? আমরা কখনো কি জেনেছি এই বিরাট রাজপ্রাসাদ কারা তৈরি করেছে? বস্তুত পক্ষে পৃথিবীর এই প্রাচীন যে চারটি সভ্যতার কথা আমরা উচ্চারণ করলাম, মিশরীয়, গ্রিস এবং ভারতীয়, অবশ্যই আমরা রোমান সভ্যতার কথা বলবো। এই সভ্যতার বিকাশের পিছনে যে মানুষগুলির অবদান ছিল তারা হচ্ছে দাস। এই দাস শব্দটি থেকেই কৃতদাস কথার উৎপত্তি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইতিহাসে কিন্তু এই দাসেরা বা কৃতদাসেরাই কিন্তু অপাংতেয় থেকে গিয়েছে। তাদের ইতিহাস কিন্তু
আমাদের সুসভ্য মানুষের কাছে সেই অর্থে অতটা প্রকাশিত বা বিকশিত হয়নি। কিন্তু আজকে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে সেই অজানা ইতিহাসকে জেনে নেব গল্পের ছলে, যা তোমাদের মার্কস পেতে এবং জ্ঞান চেতনা বৃদ্ধি করতে বিশেষ সহায়ক করবে। ক্লাস শুরুর আগেই আমি বর্ধমান জেলার সুরজিৎ, আমাদের ইলোরা, আমাদের অর্ঘ্য, তোমাদের জেলার এক বিখ্যাত কবির অর্থাৎ নজরুলের একটি কবিতা দিয়ে ক্লাস শুরু করি। তিনি বলছেন, দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, হাই এমনি করে কি মার খাবে জগৎ জুড়িয়া দুর্বল, যে দধিচিরের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কুলিদের পায়ে দিয়ে তুই ক্রয় পেলি বল। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ওই রেলপথ প্রতিষ্ঠা করেছে কিন্তু জঙ্গল পাহাড় কেটে কুলিরা, কিন্তু কুলিরা তারা দরিদ্র, তারা যখন রেলগাড়িতে উঠেছিল তখন বাবুসাপ তাদের রেলগাড়ি থেকে পদাঘাত করে ফেলে দিয়েছিল। এই সমগ্র সভ্যতার ইতিহাস ঠিক এমনই, অর্থাৎ যাদের রক্ত সিক্ত করে এই সভ্যতার বিকাশ, তারাই থেকে যায় পর্দার আড়ালে। আজকে ঠিক তেমনই ভাবে আমরা প্রাচীন যে রোমান সভ্যতার অর্থনীতি, এই অর্থনীতিকে স্লেভ ইকোনমিতে পরিণত করেছিল সেই প্রাচীন রোমের হাড় জীর্ণ করা কৃতদাসেরা। এই কৃতদাসেদের উপরে চলেছে যুগ যুগ ধরে বর্বরতম অত্যাচার। এই কৃতদাসদের সঙ্গে হিংস্র ক্ষুধার্ত পশুদের লড়াই লাগিয়ে দেওয়া হয়েছে। কৃতদাস তারা মানুষ হলেও তারা কৃতদাস, তাদের জীবনের কোনো মূল্য ছিল না, তাদের বিক্রি করে দেওয়া যেত, তাদের হত্যা করে দেওয়া যেত, তাদের সমুদ্রে ফেলে দেওয়া যেত, যা কিছু করা যেত, কেননা তারা কৃতদাস। দেখে নেওয়া যাক এই কৃতদাস শব্দটির উদ্ভব কোথা থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাচ্ছি মিশরীয় একটি শব্দ যার নাম হচ্ছে হেম। এই হেম শব্দের অর্থ হচ্ছে বডি বা শরীর। অনুমান করা হচ্ছে এই মিশরীয় হেম শব্দ থেকেই কিন্তু স্লেভ শব্দের উৎপত্তি। SLAVE, স্লেভ শব্দের উৎপত্তি, অর্থাৎ স্লেভ কথার অর্থ হচ্ছে দাস। এবং এই দাসকে যখন বিক্রি করা হচ্ছে এবং যখন কোনো ব্যক্তি তাকে কিনে নিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কৃত দাস, তখন সেটা হয়ে গেল কৃত দাস। তাহলে এই কৃত দাস প্রথার উদ্ভব পৃথিবীতে কিভাবে হলো? প্রথম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ মানুষ খাদ্য সংগ্রাহক থেকে যখন মানুষ পশুপালন শুরু করলেও তখন আমরা দেখতে পাচ্ছি যে একদল সবল শক্তিশালী মানুষ তারা দুর্বল মানুষদেরকে কৃতদাসে পরিণত করলেন এবং এই কৃতদাসদেরকে দিয়ে তারা নিকৃষ্টতম কাজ থেকে একেবারে জঘন্যতম কাজ যদি কিছু থাকে সেগুলো তাদেরকে দিয়ে করানো হতো। বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক তো পেতই না, এমনকি পেট ভরে খাবারটুকুও তারা পেত না, না পেত কোনো বস্ত্র। এই দুর্বিষহ জীবন অতিবাহিত করা কৃতদাসদের প্রথম অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দে। এবং কোথায় পাওয়া যায় সেটা আজকের যেটা ইরাক নামে দেশটি আছে সেখানে প্রাচীন মেসোপটেমিয়া নামে একটি দেশ ছিল। পণ্ডিতরা অনুমান করছে এখানেই প্রথম দাস ব্যবস্থার সূচনা হয়েছে। এই দাস ব্যবস্থা বা কৃতদাস প্রথা সম্পর্কে আমরা প্রাচীন যে ব্যাবিলন নামক দেশটি ছিল সেই ব্যাবিলন দেশের যে আইন বিধি ছিল বা হামুরাবির আইন বিধি নামে পরিচিত কোড অফ হামুরাবি,
হামুরাবি, কোড অফ হামুরাবি, অর্থাৎ হামুরাবির আইনবিধিতেও কৃতদাসদের অস্তিত্বের কথা পাওয়া গেছে। একই সঙ্গে কৃতদাসদের অস্তিত্বের কথা পাওয়া গেছে সুমেরীয় সভ্যতার কোড অফ উর নম্বুতে, অর্থাৎ এটি কোড অফ উর নম্বু। কোড অফ, তোমরা এগুলো লিখে নিও, এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোড অফ উর ইউ আর, এটা হচ্ছে ইউ আর উর নম্রু। এই কোড অফ উর নম্রু এটা হচ্ছে প্রাচীন সুমেরীয় সভ্যতার একটি ফলক, এবং এই ফলকেও কিন্তু কৃতদাসদের কথা উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন যে দাস অর্থনীতি কি? অর্থাৎ দাস অর্থনীতি হচ্ছে যদি কোনো ভূখণ্ড, দেশ বা রাষ্ট্রের অর্থনীতি যখন দাসদের দ্বারা পরিচালিত, পরিমার্জিত হয়, তখন সেটাকে আমরা বলি স্লেভ ইকোনমি। আমরা স্লেভ ইকোনমি ভালো করে খেয়াল করো। স্লেভ ইকোনমি অর্থাৎ যে দেশের অর্থনীতি দাসদের দ্বারা পরিপুষ্ট হয়েছে, পরিচালিত হয়েছে, সেই দেশের অর্থনীতিকে স্লেভ ইকোনমি আমরা বলতে পারি। সেই দিক থেকে প্রাচীন রোমান, গ্রিক, মিশর, ভারতীয় তথা সমসাময়িক যে সভ্যতাগুলো ছিল, প্রত্যেকটা সভ্যতারই অর্থনীতি ছিল স্লেভ ইকোনমি। কেননা এই যে দেশের বিরাট কৃষি জমিকে দাসরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তারা সুসম্পন্ন করত, এবং উৎপাদিত ফসল বিক্রি করে রাষ্ট্র যে অর্থ উপার্জন করত তা রাষ্ট্রীয় অর্থে পরিণত হতো। সেই অর্থে কিন্তু দাসদের কোনো অধিকার ছিল না। বস্তুত এই দাস নির্ভর যে অর্থনীতি, সেটাকেই আমরা বলছি স্লেভ ইকোনমি। ঐতিহাসিক সেন্ট ক্রোয়া, ঐতিহাসিক সেন্ট ক্রোয়া, বিশিষ্ট ঐতিহাসিক সেন্ট ক্রোয়া, সেন্ট বাংলা উচ্চারণটা হবে ক্রোয়া। তিনি প্রাচীন গ্রিসের যে অর্থনীতি ছিল এটাকে সর্বৈবক রূপে তিনি স্লেভ ইকোনমি বলে অভিহিত করেছে। তবে দাস প্রথা প্রাচীন রোমে সব থেকে বেশি ব্যাপক আকার ধারণ করেছিল। রোমের দাস প্রথা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, সেই তুলনায় মিশরের দাস প্রথা অতটা ভয়ঙ্কর হতে পারেনি। আমরা যদি ভারতের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমাদের ভারতবর্ষে প্রাচীনকালে দাসদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হতো না। সেই জন্য ভারতের যে দাস প্রথা ছিল সেটি কিন্তু গ্রিক ঐতিহাসিক মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেননি। মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থে সপ্তাঙ্গ তত্ত্বের উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যে প্রাচীন ভারতে দাস প্রথার কোনো অস্তিত্ব ছিল না। যদিও এ বিষয়ে একটি বিতর্ক আছে, সেখানে আমরা একটু পরে প্রবেশ করছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে প্রাচীনকালে গ্রিস এবং রোমের অর্থনীতি ছিল সম্পূর্ণ দাস নির্ভর। খুব পরিষ্কার ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি slavery was a fundamental institution in the both ancient Greece and Rome, forming the backbone of their economics and social structure. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশন শব্দটি INSTITUTION, ইনস্টিটিউশন অর্থাৎ প্রাচীন গ্রিস এবং প্রাচীন রোম এই দুটো দেশে দাস প্রথা একটা ইনস্টিটিউশনে, একটা প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করেছিল, যা ওই দেশগুলির অর্থনীতির মূল মেরুদণ্ডে পরিণত হয়েছিল। একই সঙ্গে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থের কথা আমরা জেনেছি। পলিটিক্স, POLITICS, অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে তিনি এই দাস প্রথাকে বলছে অ্যানিমেটেড টুলস। অ্যানিমেটেড টুলস
এই দাসপ্রথাকে তিনি বলছেন অ্যানিমেটেড, ANIMATTED, অ্যানিমেটেড টুলস। অ্যানিমেটেড টুলস মানে তিনি বলছেন দাসেরা এমন এক অসহায় প্রাণী ছিলেন যাদের জীবন ছিল, ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, কিন্তু তাদের কোনো বক্তব্য প্রকাশ করার জায়গা ছিল না, তাদের বিচার পাবার কোনো জায়গা ছিল না। তারা ছিল রক্তে মাংসের তৈরি একটা যন্ত্র। এই যন্ত্র হচ্ছে রাষ্ট্রের কোষাগারে অর্থ যোগান দেবার যন্ত্র। যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সেটা শোনারও কেউ ছিল না। ইহুদি দার্শনিক ফিলো, ইহুদি দার্শনিক, তোমরা নামটা খেয়াল রেখো, এগুলো পরীক্ষায় আসতে পারে। ইহুদি দার্শনিক ফিলো তিনি বলছেন সভ্যতা কৃতদাস ছাড়া আগাতে পারে না। বস্তুত ইহুদি দার্শনিক ফিলোর বক্তব্য দিয়ে আমরা বুঝতে পারছি যে সভ্যতার উষা লগ্নে কৃতদাস প্রথা ছাড়া কোনো সভ্যতার আগানোর কোনো উপায়ন্ত ছিল না। প্রিয় শিক্ষার্থী, আমি এবার আলোচনা করব রোমের কৃতদাস প্রথা কতটা ভয়ঙ্কর ছিল সে বিষয়ে। আলোচনা শুরুর আগে আমরা একটু দেখে নিই ঐতিহাসিক P.A. ব্রান্ট, নামটা লিখে নিও, ঐতিহাসিক P.A. ব্রান্ট। তিনি বলছেন খ্রিস্টপূর্ব 225 অব্দে, খ্রিস্টপূর্ব 225 অব্দে রোমে কৃতদাসের সংখ্যা ছিল 6 লক্ষ, 6 লাখ। তাহলে 225 অব্দে ছিল 6 লক্ষ। সেইটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা খ্রিস্টপূর্ব 43 অব্দে সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছে 30 লক্ষে। তাহলে কৃতদাসের সংখ্যা দিন দিন বাড়ছে। ঠিক চিত্রটা কেমন হবে? চিত্রটা ঠিক এই রকম হয়ে গেল যদি আমরা গ্রাফিক্স দিয়ে দেখানোর চেষ্টা করি। অর্থাৎ এখানে যদি থাকে 6 লাখ, সেই সংখ্যাটা এখানে হলো 30 লাখ, অর্থাৎ 30 লক্ষে সংখ্যাটা পরিণত হয়েছে। এই সংখ্যাটা 30 লক্ষে দাঁড়িয়ে গেল। তাহলে এটা ক্রমশ বেড়ে চলেছে, অর্থাৎ সভ্যতা আগানোর সঙ্গে সঙ্গে কৃতদাস প্রথার অবনমন ঘটেনি, সেটা বরঞ্চ আরো বেড়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন রোমান সমাজ 3টে শ্রেণীতে বিভক্ত ছিল। একটি হচ্ছে প্যাট্রিশিয়ান বা অভিজাত, আরেকটি হচ্ছে প্লেবিয়ান বা সাধারণ নাগরিক, আর একটি সম্প্রদায় ছিল তৃতীয় শ্রেণী। এই তৃতীয় শ্রেণীর মালিকরাই হচ্ছে তারা দাস বা কৃতদাস। এই দাস বা কৃতদাসরাই কিন্তু তারা রোমের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। 1789 খ্রিস্টাব্দে তোমরা নবম শ্রেণীতে ফরাসি বিপ্লবের কথা পড়েছো, সেখানে ফ্রান্সের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষ। রোমের ক্ষেত্রেও ছিল এই কৃতদাসরা। এই কৃতদাসদেরকে রোমে বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করা হতো, যেমন গল, ক্লেট, থ্রেসিয়াম, কার্থেনিয়াস, সর্বোপরি গ্রিস থেকে আনা হতো। রোমান সম্রাট নিরো, আমি নামটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, নিরো, রোমান সম্রাট নিরো রাজপ্রাসাদে 400 কৃতদাস ছিল, যাদের কোনো পারিশ্রমিক দেওয়া হতো না, তারা রাজপ্রাসাদে কাজ করত। রোমান ধনী অভিজাতদের অন্তর্গত 10 থেকে 20,000 করে কৃতদাস ছিল। রোমের এমন কোনো নাগরিক ছিল না যার আন্ডারে কোনো কৃতদাস ছিল না। এবং রোমের রাজারা কৃতদাস প্রথাকে উৎসাহিত করত, মদত দিত, কারণ রোমান রাষ্ট্র ব্যবস্থা কৃতদাস বিক্রি থেকে তারা উপার্জন করত। এই উপার্জন ছিল প্রথমে 2%, অর্থাৎ কৃতদাস ব্যবসার উপরে ছিল 2% ইনকাম, পরে এই ইনকামটা বেড়ে হয়ে যায় 4%। অর্থাৎ এই ইনকামের টাকাটা কিন্তু রোমের কোষাগারে সঞ্চিত হতো। বস্তুত রোমান সম্রাটরা তারা কৃতদাস প্রথাকে উৎসাহিত করেছেন। আমরা পরবর্তীকালে দেখব যে রোমে কৃতদাসের সংখ্যা কিভাবে বৃদ্ধি পেল, বা রোমান রাষ্ট্র ব্যবস্থা তারা কৃতদাস কিভাবে সংগ্রহ করত।
প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই এই বিষয়ে কথা বলবার আগেই বলবো যে যুদ্ধ অর্থাৎ প্রাচীনকালে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের যখন যুদ্ধ হতো, সেই যুদ্ধে পরাজিত সৈনিকদেরকে কৃতদাসে পরিণত করা হতো। দ্বিতীয় ক্ষেত্রে আছে দারিদ্রতা, অর্থাৎ দারিদ্রতার কারণে যদি কোনো মানুষ ঋণ গ্রহণ করত, ঋণ পরিশোধ করতে না পারলে তিনি কৃতদাসত্ব গ্রহণ করতে পারত। এবং রোমান সম্রাট রোমুলাস তিনি একটি নিয়ম করেছিলেন, কোন রোমান পিতামাতা তার অর্থের প্রয়োজন হলে তিনি তার সন্তান সন্ততিকে কৃতদাস হিসাবে বিক্রি করতে পারতেন। বস্তুত ঋণভার অনাথ শিশুরাও কৃতদাসে পরিণত হয়েছে রোমে, এবং কৃতদাসের গর্ভ থেকে যে সন্তানের জন্ম হতো সেও কিন্তু কৃতদাস রূপে আত্মপ্রকাশ করত। এই শ্রেণীর কৃতদাসদেরকে বলা হয় ভার্নি, অর্থাৎ ভার্নি ভয়াকার দন্ত নয় রে ভূষ। এটা শর্ট প্রশ্নের জন্য আসতে পারে। ইংরেজিটা হচ্ছে VERNA, ভার্না। ভার্না মানে যিনি জন্মসূত্রে কৃতদাস। এবং এই কৃতদাসরা তাদের মানুষ রূপে বেঁচে থাকার যে জীবনের স্বাদ, সেই স্বাদটুকুও তারা কখনো পেত না। এতটাই নির্বাক, অসহায়, নির্যাতনের শিকার হতে হতো। তাদের গরম লোহার রড দিয়ে সেঁকা দেয়া হতো, কাজ করতে না পারলে তাদের জীবন্ত পুড়িয়েও হত্যা করা যেত, গুলি করে হত্যা করা যেত, যে কোনো ভাবেই তাদেরকে হত্যা করা যেত। তারা ছিল একটা প্রোডাক্ট, বা আজকের যুগের পর্ণের মতন তাদের জীবন ছিল। এবং এই কৃতদাসরাই কিন্তু রোমান, গ্রিস, ভারতীয়, মিশরীয় প্রত্যেকটা সভ্যতার যে বিরাট অট্টালিকা, গৃহ, শহর, নগর, রাস্তাঘাট, পয় প্রণালী প্রত্যেকটা এই কৃতদাসরাই কিন্তু নির্মাণ করেছে। এবং এই কৃতদাসরা ছিল তার প্রভুর বাড়িতে থাকা গৃহপালিত পশুদের সমতুল্য। খেতে দিলে খাবার পাবে, না দিলে না পাবে। যদি কোনো কৃতদাস এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি পালিয়ে যেতেন, পালিয়ে প্রাণ রক্ষা করতে চাইতেন, তাহলে অনন্যা তার কপালে অনেক বড় শাস্তি যুক্ত। কেমন শাস্তি তার আগে বলে দিই, এই পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিসিও। নামটা তোমরা লিখে নিও, ম্যানু ময়জাফুনা আকার দন্তনয় হস্যু, ম্যানু মি সি ও, ম্যানুমিসিও। অর্থাৎ ম্যানুমিসিও মানে ইনি পালিয়ে যাওয়া একজন কৃতদাস। বস্তুত এই পালিয়ে যাওয়া কৃতদাস তিনি ধরা পড়লে তার কপালে অশেষ শাস্তি যুক্ত, এবং গরম লোহার শিক দিয়ে তার কপালে একটা এফ লিখে দেয়া হতো। এটা একটা সিম্বল। কোন কৃতদাসের কপালে এফ লেখার অর্থ তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন। এফ কথাটি ফুল ফর্ম হচ্ছে তোমার, সরি আমি নতুন করে এটা লিখে দিচ্ছি, এফ। এফ কথাটির ফুল ফর্ম হচ্ছে ফুজিটিভাস, অর্থাৎ ইনি একজন পালিয়ে যাওয়া কৃতদাস। তাকে একজন অপরাধী হিসাবে রাষ্ট্র বিবেচনা করত। সমস্ত প্রকারের নাগরিক সুযোগ সুবিধা তো ছিলই না, যতটুকু তিনি পেতেন এই পালিয়ে যাওয়ার পরে, এফ লেখার পরে সে রাষ্ট্রীয় অপরাধীতে পরিণত হলেন। এবং প্রাচীন রোমের যে আমরা দেখতে পাচ্ছি গম, জলপাই, আঙুর যে উৎপাদন হতো, এই আঙুর উৎপাদন থেকে মদ তৈরি করা হতো, জলপাই থেকে অলিভ অয়েল তৈরি করা হতো। এই টোটাল কাজটা কিন্তু কৃতদাসরা করতো, এবং এই উৎপাদিত প্রোডাক্ট গুলো রোমান শাসকরা বিক্রি করে তারা বিদেশি অর্থ উপার্জন করত। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন রোমে কৃতদাস প্রথা এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে ডেলোস ও কাপুয়া নামক দুটি শহরে, ডেলোস দয়কার লয়কার দন্তসা, ডেলোস এবং কাপুয়া কয়াকার কয়সু উন্তুস্তয় আকার, কাপুয়া, এই দুটি শহর থেকে কৃতদাসদেরকে বিক্রি করা
হতো, এখানে কৃতদাস কেনা বেচা যেত। এই ডেলোস ছিল সব থেকে কৃতদাসের বাজার, তোমরা লিখে নিও, এটা খুব গুরুত্বপূর্ণ। ডেলোস থেকে প্রায় প্রত্যেকদিন গড়ে 10,000 কৃতদাস বিক্রি হতো, যা পশ্চিম ইউরোপ তথা ইটালিতে রপ্তানি করা হতো। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাপুয়া থেকেও কৃতদাস রপ্তানি করা হয়েছে। এবং এই টোটাল ব্যাপারটাকে তদারকি করবার জন্য রোমের রাজারা একজন গভর্নমেন্ট অফিসারকে নিয়োগ করেছিল, যাকে বলা হচ্ছে কোয়েস্টার। এই কোয়েস্টারের কাজ ছিল কৃতদাস বিক্রি অর্থাৎ মানুষ বিক্রির এই ব্যবস্থা নজরদারি করা। এবং রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি গল অঞ্চল দখল করেছিলেন। গল অঞ্চল আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক এই জায়গাটায় হচ্ছে গল অঞ্চল। যদি আমরা এই জায়গাটাকে রোম ধরি, রোম এটা ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর এই জায়গাটা হচ্ছে গল, গল অঞ্চল, এখানে ছিল রোম, রোম তারা এই অঞ্চলটা দখল করে নেয়। এই গল অঞ্চল দখল করে রোমান রাজা আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার তিনি পাইকারি হারে গল অঞ্চলের সৈনিকদেরকে বিক্রি করে দিয়ে প্রচুর অর্থ ক্রয় করেছিলেন, উপার্জন করেছিলেন, যে অর্থ রোমান অর্থনীতিকে অর্থাৎ স্লেভ ইকোনমিকে সমৃদ্ধ করেছে। প্রাচীন রোমে যখন কোনো দাসকে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হতো, তখন বাজারে একটা তীর চিহ্ন এঁকে দেয়া হতো। এই তীর চিহ্নের অর্থ হচ্ছে কৃতদাসদের বিক্রি করতে আনা হয়েছে, এবং যে কৃতদাসকে বিক্রির জন্য আনা হয়েছে তার মাথাতে একটি মালা এবং পায়ের হাঁটুর নিচের অংশে সাদা রং করে দেয়া হতো। তাদের গলাতে একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়া হতো, সেখানে সেই কৃতদাসের নাম, ঠিকানা, তার চুরি করার প্রবৃত্তি আছে কিনা, আত্মহত্যার টেন্ডেন্সি আছে কিনা লেখা থাকতো। এবং এই লেখাগুলি পড়ে ক্রেতা কৃতদাসকে কিনে নিয়ে যেত। এতটাই নিষ্ঠুর ও মানবিক এই প্রথা ছিল। এবং কোনো ক্রেতা তাদের কেনার পরে যদি দেখেন যে তার যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল তার সঙ্গে মিলছে না তার ব্যবহার, আগামী 6 মান্থের মধ্যে তাকে রিফান্ড করা যেত। এবং আমরা এটাও দেখব, রোমে যখন আফ্রিকা বা প্রাচ্য থেকে কৃতদাসদের বিক্রির জন্য আনা হতো, তখন ওই কৃতদাসদের দুটি কানে ছিদ্র করা থাকতো। অর্থাৎ যদি কৃতদাসের কানে ছিদ্র থাকে বোঝা যাবে এটি আফ্রিকান কৃতদাস। এবং এই কৃতদাসদের জীবনে সব থেকে দুঃখজনক অধ্যায় ছিল গ্ল্যাডিয়েটর ঘটনা বা গ্ল্যাডিয়েটরের লড়াই। তো প্রিয় শিক্ষার্থী, গ্ল্যাডিয়েটরের লড়াই কি সে গল্প আমি তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে বলে দিই। প্রাচীন রোমের যারা অভিজাত তারা আনন্দ করবার জন্য বড় বড় স্টেডিয়াম তৈরি করেছে। এমনই একটা বড় স্টেডিয়াম হচ্ছে অ্যাম্পি থিয়েটার। এই অ্যাম্পি থিয়েটার বা কলোসিয়ামে প্রায় 50,000 দর্শক বসতে পারতেন। এখানে ক্ষুধার্ত ও হিংস্র সিংহ ও বাঘের সঙ্গে এক অসহায় নিরন্ন কৃতদাসকে লড়াই বাঁধিয়ে দেয়া হতো, এবং ওই কৃতদাসকে হিংস্র পশুটি দোগ দিয়ে যখন হত্যা করে খেয়ে নিত, তখন অভিজাতরা সেই ঘটনা দেখে আনন্দ করত। বস্তুত এই বেদনাদায়ক ঘটনাটি কৃতদাসদের সঙ্গে ঘটত, যা 323 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট কনস্ট্যান্টাইন বন্ধ করার প্রয়াস করেছিলেন। এটা মনে রেখো, 323 খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টাইন তিনি এই গ্ল্যাডিয়েটরের প্রথা বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু এটাকে পুরোপুরি বন্ধ করেছিলেন সম্রাট হনরিয়াস। তবে একটা বিষয় ছিল, প্রাচীন রোমে তোমার সুতুরনালিয়া উৎসবের প্রচলন ছিল। সুতুরনালিয়া উৎসব কি হচ্ছে, এই উৎসবে কৃতদাস এবং তার মালিক প্রভু উভয়ে আসতেন, এবং প্রভু তিনি কৃতদাসের ভূমিকা পালন করতেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন তার কৃতদাস প্রভুর ভূমিকা পালন করতেন। অর্থাৎ
উল্লট পুরাণ ঘটতো এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি উভয়ের মধ্যে একটা ভ্রাতৃত্ব বা মিলন বোধ গড়ে উঠতো বলে ঐতিহাসিক নারদো উল্লেখ করেছেন। আমরা পরবর্তী পর্যায়ে আসব গ্রীসের কৃতদাস প্রথা প্রসঙ্গে। গ্রীসের কৃতদাস প্রথার উল্লেখ পাওয়া যায় অন্ধকবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে। শুধু তাই নয়, জুলিয়াস পোল্যাক্স তিনি ওনোম্যাস্টিকেন নামক গ্রন্থেও গ্রীসের কৃতদাস প্রথার কথা উল্লেখ করেছেন এবং গ্রিক কবি থিওগনিস, নামটা মনে রাখতে হবে, থিওগনিস, গ্রিক কবি থিওগনিস তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে পেঁয়াজ থেকে যেমন গোলাপের সুগন্ধ আসে না বা গোলাপের জন্ম হয় না, তেমনি কৃতদাসীর গর্ভ থেকে সাধারণ নাগরিকের জন্ম হতে পারে না। ঐতিহাসিক অ্যান্ড্রুজ তিনি বলছেন কি, তিনি বলছেন যে গ্রীসের একটি নগর রাষ্ট্র এথেন্সে ৮০,০০০ বা ১,০০,০০০ কৃতদাস ছিল। অর্থাৎ ঐতিহাসিক অ্যান্ড্রুজ বলছেন গ্রীসের একটি নগর রাষ্ট্র এথেন্সে ৮০,০০০ থেকে ১,০০,০০০ কৃতদাস ছিল। ঐতিহাসিক জোন্স বলছে এই অনুপাতটা ছিল 1:1. আবার আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক মোজেস ফিল্লে তিনি বলছেন এই অনুপাতটা ছিল 3:1 বা 4:1। অর্থাৎ জনসংখ্যার বড় অংশই যে কৃতদাস ছিল সে বিষয়ে আমাদের বুঝতে বাকি নেই। এবং রোমের প্রায় মোট জনসংখ্যার 25% ছিল কৃতদাস। গ্রীসে এই সংখ্যাটা ছিল একটু অন্য প্রকৃতির। এবং আমরা দেখতে পাচ্ছি দার্শনিক অ্যারিস্টটল তিনি কৃতদাস প্রথাকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, প্লেটের মতন দার্শনিক তিনি রিপাবলিক গ্রন্থে বলছেন যারা গ্রিক জাতির বিরুদ্ধ বা অগ্রিক জাতি তাদেরকে অবশ্যই কৃতদাসে পরিণত করতে হবে, এটাই হওয়া উচিত বলে মন্তব্য করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রিস দেশের যারা জলদস্যু ছিল তারাও কিন্তু অন্য দেশের জাহাজগুলোকে ধরে সেই জাহাজের থেকে মানুষদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিতেন। আমরা বলি যে শিশু চোর এসছে, প্রাচীন গ্রিস দেশে কিন্তু শিশু চুরি করে নিয়েও কৃতদাস হিসাবে বিক্রি করে দেওয়ার নজির রয়েছে। তবে গ্রিসে আমরা বলে দিই যে কৃতদাস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন গ্রিসের একটি নগর রাষ্ট্র স্পার্টা, স্পার্টাতে কৃতদাসদেরকে বলা হতো হেলট, স্পার্টাতে কৃতদাসদের বলা হতো হেলট, হয়কার ল ট, হেলট। আবার আমরা এথেন্স, যদি এথেন্সের দিকে তাকাই, এথেন্সে কৃতদাসদেরকে বলা হতো থিটিস, হয় হস্যি দন্তস্ব, হেলট HELOT, হেলট এবং থিটিস THITIS, থিটিস। একই রকম ভাবে থেসালি, সেখানে কৃতদাসদেরকে বলা হতো তোমার পেনেস্টাই, সিসিলি সেখানে বলা হতো সাইলিরি এবং ক্রিটে কৃতদাসদেরকে বলা হতো ক্যারোটাই, CLAROTAE, ক্যারোটি। অর্থাৎ গ্রীসের বিভিন্ন অঞ্চলে কৃতদাসদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। গ্রীসের কিয়ত, এথেন্স, ডেলস, করিন্থ এবং ইজিনা, আমি ফের নামগুলো বলছি। প্রাচীন গ্রীসের কিয়ত, এথেন্স, ডেলস, করিন্থ, ইজিনা এই 5টি বিখ্যাত দাস বাজার ছিল। এবং এই গ্রীসের দাস বাজারে কৃতদাসদের দাম তুলনামূলক কম ছিল অন্য দেশের তুলনায়। কেমন দাম ছিল না, সেখানে বলা হচ্ছে যে 100
168 ড্রাই মাইল, 168 ড্রাক মাইল, 168 ড্রাক মাইল। এটা ছিল একটা পুরুষ কৃতদাসের দাম। একটা মহিলা কৃতদাসের দাম ছিল 147.5 ড্রাই মার্ক, ড্রাই মাই, ড্রাই মাই হবে এটা, ড্রাই মাই, অর্থাৎ 147.5 ড্রাই মাই তাদের দাম ছিল। এবং গ্রিস দেশে আমরা দেখতে পাচ্ছি যারা হেলট ছিল, এই হেলটদেরকে সাংঘাতিক অত্যাচার করত। কারা করত? এই অত্যাচারটা করত গ্রিসের গুপ্ত পুলিশ বাহিনী। এবং বিখ্যাত গ্রিক কবি, তার নাম হচ্ছে তিরতেওস, তিনি একটা কবিতার মধ্য দিয়ে জানিয়েছেন যে গ্রিসের যারা পুলিশ ছিল তারা রাষ্ট্রযন্ত্রকে সমর্থন করত যাতে কৃতদাস প্রথা জিয়ে থাকে, বজায় থাকে। দেখে নেওয়া যাক তিনি কবিতাতে কি বলেছেন। তিনি কবিতাটিতে বলেছেন, লক্ষ্মী জন্মভূমি আর দেশের সন্তান, লক্ষ্মী জন্মভূমি আর দেশের সন্তান, দাঁড়াই বিক্রমে এসো যাই যাক প্রাণ। অর্থাৎ কৃতদাস প্রথাকে টিকিয়ে রাখার জন্য সে দেশের গুপ্ত পুলিশ বাহিনী প্রাণ দিতেও প্রস্তুত। কেননা এই কৃতদাস প্রথাই ছিল গ্রিসের অর্থনীতির মূল স্তম্ভ, যা ঐতিহাসিকভাবে স্বীকার্য। অর্থাৎ এই হেলটদেরকে আমরা 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের ফরাসি বিপ্লবের তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে তুলনা করতে পারি। একই রকম ভাবে গ্রিসে আরো একটি সম্প্রদায় ছিল যার নাম হচ্ছে পেরিওকয়। আমি নামটা লিখে দিচ্ছি, পেরিওকয়, কয়কার রয় হস্যি ও, পেরিও কয়, পেরিও তোমরা লিখে নিও, এটা পরীক্ষার জন্য শর্ট কোশ্চেন রূপে আসতে পারে। পেরিওকয়, এই পেরিওকয়রা ছিল গ্রিসের সাধারণ নাগরিক এবং হেলটদের মধ্যবর্তী পর্যায়ের এক শ্রেণীর কৃতদাস। এবং গ্রিস দেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব যে গ্রিসে কৃতদাসদের সঙ্গে তার প্রভুর সম্পর্ক ছিল প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মতো, অর্থাৎ পৃষ্ঠপোষক ও পৃষ্ঠবৃন্দের সম্পর্কের মতো। আমার কথা বুঝতে পেরেছো সুপ্রিয়া, অনন্যা, সুমিত, সুরজিৎ, ইকবাল, তোমরা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে আমাকে বলবে, আমি ফের বলবো তোমাদের। বিশিষ্ট অর্থনীতিবিদ পেরি অ্যান্ডারসন, নামটা হচ্ছে মনে রাখবে, পেরি অ্যান্ডারসন, তিনি বলছেন যে প্রাচীন গ্রিসের অর্থনীতি ছিল এই দাস ভিত্তিক উৎপাদন ভিত্তিক অর্থনীতি, অর্থাৎ গ্রিসের উৎপাদন পদ্ধতি ছিল দাস নির্ভর। এই বক্তব্যটি রাখছেন বিশিষ্ট ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন। তোমরা ভালো করে এটি লিখে নিও এবং তোমরা তোমাদের টেক্সট বইয়ে আশা করছি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আসবো মিশরের কৃতদাস প্রথায়। মিশরের কৃতদাস প্রথা সম্পর্কে আমি ছোট্ট করে বলে দিই। মিশরের কৃতদাস প্রথা ছিল মিশ্র প্রকৃতির, অর্থাৎ মিশর দেশে প্রথমে কৃতদাস হিসাবে তারা ইহুদিদেরকে খুঁজে নিয়েছিল, কিন্তু মিশরে কোনো কৃতদাস বাজার ছিল না, যেটি ছিল রোম, গ্রিস, ইভেন নাও সুলতানের যুগের ভারতে। বস্তুতপক্ষে মিশরের মানুষ তারা বিনিয়োগ করে অর্থ দিয়ে বিদেশ থেকে কৃতদাস কিনে আনতো এবং এই কৃতদাসরা গ্রিসে খাল খনন করেছে, তারা অনাবাদি জমিকে কৃষিযোগ্য করেছে, তারা নীল নদের জলকে খালের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে পৌঁছে দিয়ে তারা উৎপাদন ব্যবস্থাকে সচল করেছে। বস্তুত আমরা দেখতে পাচ্ছি প্রাচীন মিশরের যে কৌম, তোমরা নামটা খেয়াল করো, কৌম, এটার ইংলিশ হচ্ছে ট্রাইবস, TRIBE, ট্রাইব।
এক কৌমের সঙ্গে আর এক কৌমের লড়াই হতো, পরাজিত কৌমের সদস্যদেরকে কৃতদাসে পরিণত করা হতো। এরাই কিন্তু প্রাচীন মিশরের যে পিরামিড তৈরি করেছে। মিশরের সব থেকে বড় পিরামিড তোমরা সবাই জানো 2600 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছে। কার পিরামিড সুরজিৎ? খুফুর পিরামিড। এই খুফুর পিরামিড ছিল 150 ফুট উঁচু, আমি লিখে দিচ্ছি 150 মিটার উঁচু, 150 মিটার উঁচু, এবং এই পিরামিডটাকে প্রদক্ষিণ করতে প্রায় 1 কিলোমিটার পথ হাঁটতে হতো। এই বিরাট পিরামিড তৈরি করতে ছোট বড় মিলিয়ে 23 লক্ষ পাথরের টুকরো লেগেছে, যা এই কৃতদাসরা তাদের রক্ত জল করে পাহাড় কেটে বয়ে এনে এক সুন্দর উপহার সভ্য মানব জাতিকে দিয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য। কিন্তু আমরা সেই কৃতদাসদের কথা জানি না, সেই কৃতদাসদের ইতিহাস আজ আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারলাম। আমরা পরবর্তীকালে দেখব যে বিশিষ্ট ইতিহাসবিদ এরিক উইলিয়ামস তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড স্লেভ। নামটা তোমরা লিখে নিও, ক্যাপিটালিজম, CAPITALISM, ক্যাপিটালিজম অ্যান্ড SLAVE। বইটি 1940 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছে। এই বইতে তিনি বলছেন যে 1492 খ্রিস্টাব্দে, সালটা লিখে নিও, 1492 খ্রিস্টাব্দে যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, তখন আমেরিকার যে বিস্তৃত ভূখণ্ডে ফসল ফলাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে আফ্রিকা থেকে বা প্রাচ্য থেকে অসংখ্য জাহাজ ভর্তি করে কৃতদাস, এবং এই কৃতদাস সাপ্লাইকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরে একটা বিজনেস শুরু হয়েছে, যার নাম হচ্ছে তোমার ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড। প্রায় 12 মিলিয়ন কৃতদাসকে রপ্তানি করা হয়েছে, এবং এই ব্যবসাটা চালাতো মূলত পর্তুগিজ ও স্প্যানিশ বণিকরা। তাহলে বোঝো আমরা যে মানুষ, এই সভ্যতা একটা সময় মানুষকে বিক্রি করে তারা অমানুষিকতার পরিচয় দিয়েছে। এই সভ্যতা একদিন মানুষ নামে আরেকজন ভাতৃপ্রতিমকে চাবুকের কষাঘাতে জর্জরিত করেছে। প্রিয় শিক্ষার্থী, ইতিহাস সেই সমাজ বিজ্ঞান, যে বিজ্ঞান শুধু মুখস্থ করে মার্কস পাওয়ার জায়গা নয়, যে বিজ্ঞান আমাদের চেতনাকে বিকশিত করে মানুষ হয়ে যে মানুষকে ভালোবাসতে হয়। অর্থাৎ স্বামীজির সেই কথা যে সবাইকে নিয়ে আগাতে হবে, নারীকেও আগাতে হবে, পুরুষকে আগাতে হবে, ট্রাইবসকে আগাতে হবে, জঙ্গলবাসীকে আগাতে হবে, তবেই তো উন্নত ভারত গড়ে উঠবে। অর্থাৎ এই বোধ চেতনা কিন্তু অতীতে আমাদের ছিল না, যে কারণেই কিন্তু সমাজ বিজ্ঞান হিসেবে ইতিহাস আমাদের তা মনে করিয়ে দিয়েছে। আমরা দেখে নেব ভারতের কৃতদাস প্রথা প্রসঙ্গে। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষেও কৃতদাস নামক জঘন্য বর্বর প্রথার অস্তিত্ব ছিল। তার প্রমাণ পেয়েছি বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে, প্রমাণ পেয়েছি কৌটিল্যের অর্থশাস্ত্রে, প্রমাণ পেয়েছি মনু সংহিতাতে, আমরা প্রমাণ পেয়েছি মহাভারতে। বন্ধু বা শিক্ষার্থী বা আমার শ্রোতা বা আমাদের সংসদের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মহাভারতে দাস শব্দটির উল্লেখ ছিল, এবং এই দাস শব্দটি ভারতবর্ষের ক্ষেত্রে একটি জনগোষ্ঠীকে বা জেনেরিক গোষ্ঠীকে বোঝানো হয়েছে। জেনেরিক, GENERIC, জেনেরিক। অর্থাৎ ভারতে দাস কথাটি হলো একটি জনগোষ্ঠীগত জেনেরিক ধারণা। আমি ফের বলছি, ভারতে দাস কথাটি হলো একটি জনগোষ্ঠীগত জেনেরিক, GENERIC, জেনেরিক ধারণা। কেন? কারণ আমাদের ভারতবর্ষের দাস প্রথা কিন্তু রোম গ্রীসের মতন কঠোর ছিল না। আমাদের ভারতবর্ষে দাসীদের উপরে কিন্তু অমানবিক নিষ্ঠুর কষাঘাত করা হতো না, যেটা পশ্চিমে করা
হয়েছে। আমাদের মহাভারতে উল্লেখ রয়েছে জুয়া খেলার সময় কোনো জুয়ারি সে তার স্ত্রী পুত্র বা পরিবারকে বাজি ধরেছে এবং জুয়াতে হেরে গেলে তার স্ত্রী পুত্র কন্যা হয়তো ক্রীতদাস হিসাবে অন্যের হাতে উঠে গিয়েছে, তার উল্লেখ রয়েছে। এবং প্রাচীন ভারতবর্ষে যারা অপরাধ করত তাদেরকে দাসত্বের শাস্তি দেয়া হতো। এটাকে বলা হচ্ছে দণ্ডদাস। তোমরা লিখে নাও, এটাকে বলা হচ্ছে দণ্ড, দ মধ্য নয় ডয়, দণ্ড দাস। এই দণ্ড দাস কথার অর্থ হচ্ছে ইনি কোনো অপরাধ করেছেন, তাই রাষ্ট্র তাকে দাসত্ব দিয়েছে। একইভাবে মনু সংহিতা নামটাও লিখে নাও, মনু মনু সরি মনু সংহিতা, মনু সংহিতা, মনু সংহিতাতে 7 প্রকারের দাসের কথার উল্লেখ রয়েছে। মনু সংহিতা হচ্ছে প্রাচীন ভারতীয় একটি ঐতিহাসিক গ্রন্থ। এখানে আমরা দাসীর যে সন্তান অর্থাৎ প্রভুর সঙ্গে দাসীর মিলনের ফলে যে সন্তানের জন্ম হয় তাকে বলা হয়েছে উদর দাস। উদর হর্ষ দর র, উদর দাস। অর্থাৎ উদর দাস হচ্ছে দাসীর গর্ভের সন্তান, যেটাকে ইউরোপে বলা হচ্ছে ভার্না, ভারতে তাকে বলা হচ্ছে উদর দাস। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি সুরজিৎ, অনন্যা, সুপ্রিয়া, ইলোরা, সঞ্চিতা, আমাদের নিপা, সীমা, আমরা সবাই জানি যে মেগাস্তিনিস ভারতে এসেছেন, ইন্ডিকা গ্রন্থ লিখেছেন, কিন্তু তিনি সেখানে সপ্তঙ্গ তত্ত্বে দাস প্রথার কথা লিখেনি। কেন লেখেনি? কেননা গ্রীসে, রোমে দাসদের সঙ্গে যে নিষ্ঠুর অমানবিক আচরণ করা হতো, ভারতবর্ষে দাসদের সঙ্গে সেই নিষ্ঠুর অমানবিক আচরণ করা হতো না। ভারতবর্ষের দাসেরা ছিল গৃহস্থের পরিবারের একটা সদস্যের মতো কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে নিষ্ঠুরতারও পরিচয় রয়েছে। বস্তুত পক্ষে কৌটিল্য তার অর্থশাস্ত্রের 13 অধ্যায়ে দাস প্রথার উল্লেখ করেছেন। ভারতবর্ষে দাস প্রথা ছিল। বস্তুত মেগাস্তিনিসের সঙ্গে চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্যের মত পার্থক্য এখানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কৌটিল্য নিজে এই দাস প্রথাকে অত্যন্ত অপছন্দ করেছেন। তিনি এটাকে বলেছেন মেলেচ্ছ প্রথা। নামটা তোমরা লিখে নিও, মেলেচ্ছ, ময়লয় একার চয় ছয়, মেলেচ্ছ প্রথা। অর্থাৎ মেলেচ্ছ প্রথা রূপে তিনি দাস প্রথাকে ব্যঙ্গায়িত করেছেন। তবে আমরা যদি আরো একটু পিছনে আগিয়ে যাই হরপ্পা সভ্যতাতে, সেখানে দেখব বিশিষ্ট ঐতিহাসিক মার্টিমার হুইলার। নামটা হচ্ছে আমরা সহজে বলি হুইলার, হয়সু হর্ষই লয়াকার র, হুইলার। তিনি বলছেন যে হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা ছিল, সেখানে যে ছোট্ট ছোট্ট ঘরগুলি ছিল অর্থাৎ দুর্গের পাশে, তিনি বলছেন এগুলো দাসদের বসবাসের জন্য। এবং ঐতিহাসিক মার্টিমার হুইলার তিনি বলছেন প্রাচীন ভারতবর্ষে দাস প্রথা ছিল, হরপ্পাতে দাস প্রথা ছিল বলে তিনি অভিমত ব্যক্ত করছেন। তবে প্রিয় শিক্ষার্থী, ঋগ বৈদিক যুগে দাসদের অস্তিত্ব ছিল, তোমরা সেটা জানো, আমরা ইতিপূর্বের ক্লাসে আলোচনা করেছি। সেখানে আর্যরা অনার্যদেরকে দাস, দস্যু বা তাদেরকে তাদের সমগোত্রীয় বিরোধী বর্বর কিছু বলে আখ্যায়িত করেছে, যাদেরকে যুদ্ধে পরাজিত করে তাদেরকে দিয়ে সমাজের নিম্ন শ্রেণীর কাজ করা হয়েছে বা যাদের শোষণ করে অর্থনীতিকে পুষ্ট করার প্রয়াস করা হয়েছে। তবে একথা খুব পরিষ্কার, ভারতবর্ষে সুলতানি এবং মুঘল যুগে কৃতদাস প্রথার উজ্জ্বল অস্তিত্ব ছিল, যেটা ঐতিহাসিক জিয়াউদ্দিন বারেনি তার গ্রন্থে বলেছেন। এবং তোমরা ইতিপূর্বে জেনেছো অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে যে আলাউদ্দিন খিলজি অর্থাৎ ভারতবর্ষের সুলতানি যুগের বিশিষ্ট সুলতান,
তিনি কিন্তু দিল্লিতে দাস বাজার তৈরি করেছেন, যেখানে কৃতদাস কেনা বেচা করা হতো। এবং মুঘল যুগে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে, বিশেষ করে আবিসিনিয়া এবং ইথিওপিয়া থেকে, আবিসিনিয়া এবং ইথিওপিয়া এই দুটি কিন্তু আফ্রিকাতে অবস্থিত, সেখান থেকে নপুংসক কৃতদাসদের ভারতবর্ষে আনা হয়েছে এবং তারা মুঘল হারেমে কর্মরত ছিলেন। বস্তুত দাস প্রথা ভারতীয় অর্থনীতিকে পুষ্ট না করলেও ভারতের কৃষি এবং ভারতের শিল্পের সঙ্গে কৃতদাসদের যে সম্পর্ক ছিল এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা পরিশেষে আলোচনা করব যে অর্থনীতিতে দাসদের প্রভাব কি। এটা অত্যন্ত সুন্দর একটি বিষয়, খুব সহজ সরল ভাবে তোমরা শুনলে ভিডিওটি আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে সংশয় থাকবে না। এতক্ষণ ক্লাসের পরে তোমরাও বুঝতে পারছো অর্থনীতিতে কৃতদাস প্রথার কি প্রভাব ছিল। হোয়াট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্লেভারিজম ইন ইকোনমি, বা ভারতের বা গ্রিসের অর্থনীতিতে। প্রিয় শিক্ষার্থী, এই যে বিপুল ভূখণ্ডেও ভারতের বা রোমের বা গ্রিসের বা মিশরের এই বিপুল ভূখণ্ডকে শস্য শ্যামলা সুজলা সুফলা করেছে, কায়িক পরিশ্রম করে জঙ্গল পরিষ্কার করেছে, মাটি কর্ষণ করে সোনার ফসল ফলিয়েছে এই দাসরা, কৃতদাসরা। বস্তুত দাসরা কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। কৃষি কৃষি অর্থনীতিকে দাসরা সমৃদ্ধ করেছে। কৃষি অর্থনীতিকে দাসরা সমৃদ্ধ করেছে। একটু বোর্ডটা ডিস্টার্ব করছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং মিশর বা গ্রিস এই দেশের যে খনিগুলো ছিল অর্থাৎ মাইন্স, সেখান থেকে রূপো লোহা উত্তোলনে কৃতদাসরা বিরাট ভূমিকা পালন করেছে। এবং যেটা হচ্ছে পৃথিবীর যে বিস্ময়কর রাজপ্রাসাদ, কলোসিয়াম, পিরামিড, মমি, এগুলো তৈরির পিছনে কায়িক পরিশ্রম করেছে এই কৃতদাসরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কৃষি অর্থনীতি থেকে, কৃষি অর্থনীতি অর্থাৎ এগ্রিকালচার বা এগ্রিন, AGRIAN, এগ্রিন ইকোনমি, এগ্রিন ইকোনমি থেকে যখন ইন্ডাস্ট্রিয়াল, INDUSTRIAL, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে সভ্যতা উন্নীত হচ্ছে, তখন এই উন্নীত হওয়ার পিছনেও দাসদের উজ্জ্বল ভূমিকা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মিশর ও গ্রিসের, আমরা সেখানকার জলপাই থেকে অলিভ অয়েল তৈরি, আঙুর থেকে মদ তৈরি, যেগুলো রপ্তানি করে প্রচুর ফরেন মানি বা বৈদেশিক মুদ্রা অর্জন করা গেছে, তার পিছনে কিন্তু দাসদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি রোমের অর্থনীতিকে পুষ্ট করেছে এই কৃতদাস প্রথা। কেননা রোমান সম্রাটরা কৃতদাস বাজার থেকে বা বিকৃত কৃতদাস থেকে 2% থেকে 4% ট্যাক্স আদায় করেছে, এবং যেটা পেরি অ্যান্ডারসনের মতেও কিন্তু স্বীকার্য। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনার একদম শেষ পর্ব। আমরা শেষ পর্বে আলোচনা করব এই কুপ্রথা, এই অমানবিক প্রথার বিনাশ কিভাবে হলো, মানুষের কবে চৈতন্যের জাগরণ হলো। আমরা সে বিষয়ে আলোচনা করতে গেলে দেখব বিশিষ্ট গ্রিক ঐতিহাসিক ডায়োডোরাস তিনি বলছেন 3টি কৃতদাস বিদ্রোহ সংগঠিত হয়েছে প্রভুর বিরুদ্ধে। কবে সেই 3টি কৃতদাস? প্রথম কৃতদাস বিদ্রোহ হচ্ছে, প্রথম কৃতদাস প্রথম কৃতদাস বিদ্রোহ, এটি হয়েছে 135 থেকে 135 থেকে 135 থেকে
132 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছে 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে, এবং তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছে তোমার তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছে 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। এই তৃতীয় কৃতদাস বিদ্রোহের নায়ক ছিলেন স্পার্টাকাস। স্পার্টাকাসের নেতৃত্বে তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছে। তোমরা অবশ্যই নামটা লিখে নেবে, স্পার্টাকাস। স্পার্টাকাস শয়পয় আকার টয়াকার টয়েপ আকার কয় আকার দন্তস্ব। স্পার্টাকাসের নেতৃত্বে তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছে স্পার্টাকাসের নেতৃত্বে 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়াতে এই কৃতদাস প্রথার অবসান ঘটেছে। রাশিয়াতে কৃতদাস প্রথার অবসান ঘটেছে কবে না 1861 খ্রিস্টপূর্বাব্দের তোমার 19শে ফেব্রুয়ারি। অর্থাৎ রাশিয়াতে 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি রাশিয়া থেকে কৃতদাস প্রথার বিনাশ ঘটেছে। রাশিয়া থেকে এই অমানবিক প্রথার বিনাশ করেছিলেন কে? রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার। কোন আইনের মধ্য দিয়ে? তোমরা লিখে নিও, সেটা হচ্ছে EMANCIPATION ইমানসিপেশন অ্যাক্ট 1861। অর্থাৎ তোমার বিশেষ মুক্তির ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার তিনি রাশিয়া থেকে এই কুপ্রথার বিলোপ ঘটিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ভারতবর্ষে থেকে এই দাস প্রথার বিলোপ ঘটেছে 1843 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা করেছে। অর্থাৎ 1843 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান INDIAN স্লেভারি অ্যাক্ট, ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্ট লর্ড এলেন বড়া তিনি 1861, আমি নামটা লিখে দিচ্ছি পরীক্ষায় আসতে পারে, লর্ড এলেন বড় তিনি 1843 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্টের মধ্য দিয়ে ভারত থেকে কৃতদাস প্রথার বিনাশ ঘটিয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে কৃতদাস প্রথা বা দাস প্রথা বা ভূমিদাস প্রথা, এখানে ভূমিদাস প্রথাটাও বলে রাখা আমাদের উচিত, সেটা পশ্চিম ইউরোপ, যেটি এলব নদীর পশ্চিম তীরে অবস্থিত, সেখানে অনেক আগেই বিলোপ ঘটেছে। কিন্তু পূর্ব ইউরোপে এই সার্ভডম আমরা দেখতে পাচ্ছি এলব নদীর পূর্ব তীরে, সেটা অনেকটা পরে তার বিনাশ ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে যে আলোচনাটা করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্রাট ক্লোডিয়াস তিনি বলছেন যে প্রভুর যদি কোন দাসকে পরিত্যাগ করেন প্রভু, তাহলে সেই দাস তিনি মুক্ত স্বাধীন নাগরিকে পরিণত হতে পারতেন। এই মুক্ত স্বাধীন নাগরিককে বলা হচ্ছে লিবার্টাস। এটাও পরীক্ষায় আসবার মতো, লয়সি বয়াকার ল লিবার্টস হচ্ছে মুক্ত বা স্বাধীন দাস। এবং আমরা দেখতে পাচ্ছি সম্রাট নিরো বলছেন যে প্রভু যদি অন্যায় করে, সম্রাট নিরো বলছেন প্রভু যদি কৃতদাসের উপরে অন্যায় করে, তাহলে কৃতদাস আইনের আশ্রয় নিতে পারবে। সভ্যতা যত আগিয়েছে
তত কৃতদাসদের প্রতি মানুষের মহানুভবতা বৃদ্ধি পেয়েছে। আমরা আলোচনার এই পরিসরে আলোচনা করব যে কৃতদাসত্ব থেকে মুক্তি পাবার কি উপায় ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। সুরজিৎ, তুমি ঠিক বলেছো প্রশ্নটি। কিভাবে? এক, যদি কৃতদাস তার সারা জীবনের সঞ্চিত, তিল তিল করে সঞ্চিত অল্প অল্প করে পয়সা জমিয়ে যে অর্থ, সেই অর্থ দিয়ে সে যদি তার যে প্রভুকে প্রদান করে সেখান থেকে সে দাসত্ব থেকে মুক্তি পেতেই পারত। আবার আনুগত্য ও প্রভুকে সেবা দান, অর্থাৎ এই প্রভুকে সারা জীবন ধরে ভালোবাসা, স্নেহ, ভক্তি, সেবা দেওয়ার ফলে প্রভু যদি তার আনুগত্যে মুগ্ধ হয়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দিতেন, তাহলেও সে স্বাধীন নাগরিকে পরিণত হতে পারতেন এবং তার সন্তান সন্ততি রোম ও গ্রীসের স্বাধীন নাগরিক হিসাবে আত্মপ্রতিষ্ঠা করতে পারত। এবং কোনো ক্ষেত্রে কোনো কৃতদাস যদি তার প্রভুর প্রাণ রক্ষা করত, বা প্রভু বিপদে পড়েছে, কৃতদাস ঝাঁপিয়ে পড়ে প্রভু প্রাণ রক্ষা করেছে, তাহলে প্রভু কিন্তু তাকে কৃতদাসত্ব থেকে মুক্তি দিতে পারতেন। আরেকটি বা দুটি বিষয়, দুটি বলা উচিত, এটা আমাদের কাজে লাগবে, যে গ্ল্যাডিয়েটরের যে লড়াই, সেই গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে যদি কোনো কৃতদাস অর্থাৎ গ্ল্যাডিয়েটর সে যদি ওই হিংস্র ক্ষুধার্ত পশুর লালসা থেকে নিজের জীবনকে রক্ষা করতে পারতেন, তাহলে অনেক সময় তার প্রভু খুশি হয়ে সেই কৃতদাসকে কৃতদাসত্ব থেকে মুক্তি দিতে পারতেন। এরই পাশাপাশি কৃতদাসত্ব থেকে মুক্তি পাওয়ার আরেকটি শেষ উপায় ছিল, সেটা হচ্ছে যে প্রাচীন গ্রীসের সেনেট যদি কোনো সময় আইন করে ম্যাজিস্ট্রেটদের দ্বারা কৃতদাসত্ব থেকে মানুষকে মুক্তি দিতে পারত। আমরা আলোচনার একদম আলোচনা শেষে বলবো যে কালচারাল অ্যাসিমিলেশন বা সাংস্কৃতিক স্থানান্তর এই বিষয়টির উপরে, অর্থাৎ কালচারাল অ্যাসিমিলেশন বা সাংস্কৃতিক স্থানান্তর কি, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে যে দাস প্রথার বিকাশ ঘটেছিল, যে দাস প্রথা প্রাচীন সভ্যতার অর্থনীতির বুনিয়াদ রচনা করেছিল, যে দাস প্রথা বিশ্ব সভ্যতার উষালগ্নে সভ্যতাকে প্রাণোজ্জ্বল করেছে, আলোকিত করেছে, এই কুপ্রথার মধ্যেও একটি আনন্দের দিক লুকিয়েছিল, একটি আশার দিক লুকিয়েছিল। সেই আশার দিকটি হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের দাসেরা যখন প্রভুর খামারে কর্মস্থলে মিলিত হতো, তখন তারা তাদের ওই দেশ থেকে আনা সংস্কৃতি, সেই ভিন্ন ভিন্ন সংস্কৃতি একত্রিত হয়ে নতুন নিত আরেকটা কালচার, জন্ম হতো আরেকটা সংস্কৃতির। বহু দুঃখ যন্ত্রণা, পাহাড় প্রতিম বেদনাকে সঙ্গে নিয়েও আমরা দেখতে পাচ্ছি প্রাচীন সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের সভ্যতার বর্বর দিক এই দাসদের দ্বারা কিন্তু একটা কালচারের বিকাশ ঘটেছে। এই কালচার সভ্যতা, নম্রতা, ভদ্রতা, আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের ক্লাসের মধ্য দিয়ে দাস ব্যবস্থা তোমাদের বোঝানোর প্রয়াস করলাম। এই প্রয়াস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা সুসম্পন্ন করা হয়েছে। বস্তুত তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের তার উত্তর দেওয়ার প্রয়াস করব। আর অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো, মন দিয়ে পড়াশুনো করো। তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি ডক্টর দীপঙ্কর স্যার আজকের ক্লাস শেষ করলাম। নমস্কার।